আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। এই করোনাকালীন সময়ে তোমাদের অনলাইন ক্লাস চলছে। তোমরা বাড়িতে বসে অনলাইনে এই ক্লাসগুলো তোমরা করবে এবং এরই সাথে তোমাদের সংসদ টেলিভিশনে নিয়মিত ক্লাস হচ্ছে। তোমরা বই খাতা কলম নিয়ে অবশ্যই তোমরা সেই ক্লাসগুলো করবে। চলো আজকে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমাদের পাঠ্য বইয়ের 13 নম্বর অধ্যায় সসীম ধারা। 13 নম্বর অধ্যায়ে তোমাদের দুইটি অনুশীলনী রয়েছে, তোমাদের 13.1 এবং 13.2। এই দুইটি অনুশীলনী সমন্বয়ে আজকে আমরা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তোমরা প্রশ্নটি বোর্ডে দেখতে পাচ্ছ যে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে যে 2 + 4 + 8 + 16 + একটি ধারা দেওয়া আছে। এখানে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 1022 1022 এবং সমান্তর ধারার তোমার 10তম পদ 34 এবং 16তম পদ 52। এটি হচ্ছে তোমাদের প্রশ্নের উদ্দীপকটি রয়েছে। এখন কতে রয়েছে ক, খ, গ তিনটি প্রশ্ন রয়েছে। আমরা এক এক করে এই তিনটি প্রশ্নের আজকে সমাধান করব। তোমরা এই 13.1 এবং 13.2 এর যে সূত্রগুলি রয়েছে তোমরা আশা করি সেগুলো সম্পর্কে অবগত আছো। আজকে আমরা সেই সূত্রের প্রয়োগ করব এখানে। আমরা চলো এই প্রশ্নটির সমাধান শুরু করি। কতে যে প্রশ্নটি রয়েছে সেটি 1² + 2² + 3² + 4² + 11²। এখানে একটি ধারা দেওয়া আছে, ধারাটির সমষ্টি নির্ণয় করো। তাহলে এরকম একটি সূত্র আমরা জানি। সেই সূত্রটি চলো প্রথমে আমরা দেখি যে সূত্রটি আমরা জানি সেটি। তাহলে আমরা সমাধান ক করব প্রথমে। তাহলে আমরা লিখব যে আমরা জানি 1² + 2² + 3² + 4² + n², অর্থাৎ n-তম পদ। অর্থাৎ আমাদের শেষ পদ হচ্ছে n ধরে নিলাম, n², n-তম পদ। এইটার একটি সূত্র আমরা জানি। সেই সূত্রটি হচ্ছে n × n + 1 × 2n + 1 / 6। এই সূত্রটি আমরা সবাই জানি। এটি হচ্ছে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র। স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এভাবে যেতে থাকবে কোন পর্যন্ত, n পর্যন্ত। তাহলে এটি স্বাভাবিক সংখ্যার বর্গ। দেখো উপরে রয়েছে 1² + 2²। তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গের যে সমষ্টি সূত্র সেটি হচ্ছে এটি। তাহলে এখানে খেয়াল করো আমাদের প্রশ্নে দেওয়া আছে কি দেওয়া আছে। এখানে দেখো আমরা সূত্রে ছিল হচ্ছে n² শেষ পদটি। তাহলে এখানে আমাদের প্রশ্নে রয়েছে কি 11² শেষ পদ। তাহলে এখানে n এর জায়গায় কি রয়েছে, 11 রয়েছে। তাহলে সেটি আমরা লিখব যে এখানে n = কত হবে, 11। এটি যদি হয় তাহলে আমরা এই সূত্রটি তাহলে এখন লিখে ফেলি। অতএব 1² + 2² + 3² + 4² তারপর হচ্ছে 11² ইকুয়াল। তাহলে এখন n এর জায়গায় যদি 11 হয় তাহলে আমরা এই সূত্রে কি লিখতে পারি, 11 × 11 + 1 × 2 × 11 + 1 / 6। এটি আমরা লিখে ফেললাম। চলো এটিকে এখন ক্যালকুলেশন করব। আমরা ক্যালকুলেশন করলে এখানে 11 × 11 = 12 এখানে হচ্ছে 11 × 22 আর 23 আর নিচে হচ্ছে 6। তাহলে এইটিকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা অ্যানসার পাবো যেটি সেটি হচ্ছে 506 506। তাহলে এইটি সমান আমরা পেয়ে গেলাম 506। এটি হচ্ছে অ্যানসার। শিক্ষার্থী বন্ধুরা, খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এর পরবর্তী অঙ্কে চলে যাব। এটি আমরা এখন মুছে ফেলবো, তোমরা খাতায় তুলে নিবে। তোমরা ফলাফল অবশ্যই খেয়াল করো।
আমরা এবার খ নম্বর অঙ্কটি সমাধান করব। খতে কি বলেছে? বলেছে n এর মান নির্ণয় করো। তাহলে আমাদের যে উদ্দীপক রয়েছে, উদ্দীপকটি নিয়ে কাজ করব আমরা। তাহলে প্রথমে উদ্দীপকে যে ধারাটি রয়েছে সেই ধারাটি লিখব প্রদত্ত ধারা। প্রদত্ত ধারা, প্রদত্ত ধারাটি কি রয়েছে? 2 + 4 + 6 2 + 4 + 8 + 16 প্লাস ডট ডট ডট, এই যে হচ্ছে আমাদের প্রদত্ত ধারা। এখন আমাকে চিন্তা হবে যে এই ধারাটি আসলে কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা। আমাদের পাঠ্য বইয়ে দুইটা ধারা নিয়ে আলোচনা করা হয়েছে, সমান্তর এবং গুণোত্তর, এবং দুইটার ক্ষেত্রে আমাদের সূত্রগুলোও কি ভিন্ন ভিন্ন। তাহলে আমাকে প্রথমেই চিন্তা হবে যে এই ধারাটি আসলে গুণোত্তর না সমান্তর। তাহলে দেখি আমরা এটা গুণোত্তর না সমান্তর। এখানে 4/2 equal to তারপরে 8/4 equal to 16/8 equal to। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্রদত্ত ধারাটি হচ্ছে একটি গুণোত্তর ধারা। তাহলে এটি একটি গুণোত্তর ধারা। তাহলে এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, যেহেতু এটি একটা গুণোত্তর ধারা, তাহলে আমরা এখন এই ধারাটি নিয়ে কাজ করব। এখানে শুরু করি। তাহলে ধারাটি যেহেতু গুণোত্তর ধারা, তাহলে ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদকে এই দ্বারা প্রকাশ করা হয় 2। আর ধারাটির সাধারণ অনুপাতকে r দ্বারা প্রকাশ করা হয়, সেটি হচ্ছে 4/2 = 2। ওকে, এটা আমরা পেলাম। এখন উদ্দীপকে চলে যাই। উদ্দীপকে বলেছে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 1022। আচ্ছা, এখন যেহেতু এখানে সমষ্টি রয়েছে, n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, তাহলে আমরা এখানে যে কাজটি করতে পারি সেটি হচ্ছে গুণোত্তর ধারার যে সমষ্টির সূত্র রয়েছে, আমরা সমষ্টির সূত্র আমরা এখানে প্রয়োগ করব। তাহলে সমষ্টির সূত্র, আমাদের দুইটা সমষ্টির সূত্র রয়েছে যেটি r এর উপর নির্ভর করে। সেটি হচ্ছে আমরা প্রয়োগ করব। একটা হচ্ছে r এর মান যদি 1 থেকে বড় হয় তাহলে একটা সূত্র, আর যদি r এর মান 1 থেকে ছোট হয় তাহলে আরেকটি সূত্র। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে 2 রয়েছে, তাহলে r এর মান কি? অবশ্যই 1 থেকে বড়। r এর মান 1 থেকে বড়। তাহলে আমরা যে সূত্রটি লিখব সেটি হচ্ছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তাহলে এই সূত্রটি কি? এই n সংখ্যক পদের সমষ্টি। তাহলে এই সূত্রটি হবে হচ্ছে a into r to the power m minus 1 divided r minus 1। এটি হচ্ছে সূত্র। এখন আমরা এখানে ক্যালকুলেশন করব। তাহলে এখানে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখানে মানগুলো বসিয়ে দিই। আমরা a এর মান এবং r এর মান জানি। তাহলে a হচ্ছে এখানে 2, আর r হচ্ছে, r এর মান হচ্ছে 2 4 to the power n minus 1। নিচে হচ্ছে r এর মান হচ্ছে 2 minus 1। এটিকে ক্যালকুলেশন করলে কি থাকে? 2 into to the power 1 minus 1 divided নিচে 1। তাহলে এটি লেখা যায় 2 into to the power n minus 1। এটি আমরা পেলাম ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। আমরা সূত্র প্রয়োগ করে এটি পেয়েছি। আবার আমাদের প্রশ্নেও দেওয়া আছে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 1022 এটি রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? প্রশ্ন মতে এটি সমান আমরা ওইটি বলতে পারি। তাহলে আমরা সেই কাজটি করে ফেলি। তাহলে আমরা এই পাশে চলে আসি। তাহলে লিখব প্রশ্ন মতে তাহলে লেখা যায় 2 into the power n minus 1 equal হচ্ছে 1022। ওকে, এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি, 2 রয়েছে গুণ আকারে, তাহলে এটির পাশে রাখি, 2 কে আমরা ডিভাইড
অপোজিট সাইডে নিয়ে যাই ডান পাশে, তাহলে এই পাশে এসে ডিভাইডে চলো টু দ্য পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল, এখন এটিকে যদি আমরা ভাগ করি তাহলে এটি ভাগ করলে কত আসে, এটি ভাগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 511 বা এটি ক্যালকুলেশন করি টু দ্য পাওয়ার n ইকুয়াল 511 প্লাস 1, এই 1 কে আমরা ডানে নিয়ে গেছি প্লাস হয়ে গেল টু দ্য পাওয়ার n ইকুয়াল এটা হচ্ছে 512 বা টু দ্য পাওয়ার n, তাহলে এখানে 2 এর পাওয়ার কত দিলে আমাদের এটা হচ্ছে 2 এর পাওয়ার 9 দিলে 512 হয় বা n ইকুয়াল 9। তাহলে আমরা n এর মান কিন্তু পেয়ে গেলাম। আমাদের প্রশ্ন বলেছিল n এর মান নির্ণয় করো, আমরা n এর মান পেয়ে গিয়েছি, অর্থাৎ আমাদের অঙ্ক এখানেই শেষ, এটি সলভ হয়ে গেল। ওকে শিক্ষার্থীরা, তোমরা প্রতিটা লাইন আশা করি বুঝেছো, খুবই ইজি অঙ্ক, তোমরা বুঝে বুঝে খাতায় তুলে নাও এটি। আমরা এবারে পরবর্তী সমস্যায় চলে যাব, পরবর্তী সমস্যাটি সমাধান করব। ওকে, তাহলে আমরা এখন এটি মুছে ফেলবো। এবারে আমরা গ নাম্বারটি সলভ করব। গতে তাহলে কি বললো প্রশ্নটা তোমরা একটু পড়ে নাও। গয়ে রয়েছে সমান্তর ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমাদের এখানে উদ্দীপকে যেটি ছিল সেটা হচ্ছে একটি গুণোত্তর ধারা দেওয়া ছিল, আমাদের উদ্দীপকের সাথে পরবর্তী আরো একটি রয়েছে, সেটা হচ্ছে একটি সমান্তর ধারার 10তম পদ অর্থাৎ 10তম পদ 34 এবং 16তম পদ 52, এটি হচ্ছে সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার এই তথ্যটুকু আমাদের দেওয়া আছে, অর্থাৎ এই তথ্যটুকু ব্যবহার করে আমাদের এই সমান্তর ধারাটি সলভ করতে হবে। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এটি সলভ করি। তাহলে যেহেতু আমাদের এখানে নির্দিষ্ট কোনো সমান্তর ধারা দেওয়া নেই, তাহলে আমরা ধরে নেব যে আমাদের এই সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে a এবং যার সাধারণ অন্তর হচ্ছে d। চলো সেটি লিখি প্রথমে, যে মনে করি সমান্তর ধারার প্রথম পদ a এবং সাধারণ অন্তর d। ওকে, এটি আমরা ধরে নিলাম। এখন আমাদের এখানে বলেছে 10তম পদ। আমরা সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদের একটি সূত্র জানি, তাই না? তাহলে n-তম পদের ক্ষেত্রে আমরা সেই সূত্রটি লিখে ফেলি। n-তম পদ, এটা লিখতে পারো যে আমরা জানি n-তম পদ, n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এটি হচ্ছে n-তম পদ। ওকে, তাহলে এখানে বলেছে 10তম পদ সমান 34। আসলে 10তম পদ কত হয় সেটি আমরা বের করে ফেলি, লিখি অতএব 10তম পদ সমান a প্লাস, তাহলে n এর জায়গায় কত লিখবো আমরা এখন 10 মাইনাস 1 ইন্টু d। ওকে, এটিকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এখানে a প্লাস 10 থেকে 1 মাইনাস হলে 9d। ওকে, আরেকটি বলেছে আমাদের 34, এটা গেল 16তম পদ, তাহলে আমরা 16তম পদটাও বের করে ফেলি। 16তম পদ, তাহলে এখানে আমরা a প্লাস 16 মাইনাস 1 ইন্টু d, তাহলে a প্লাস 15d, এটি বের হয়ে গেল। এখন আমরা একটু করতে পারি, এখন প্রশ্ন মতে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে এটা 10তম পদ বের হয়েছে a প্লাস 9d, যেটি এখানে দেওয়া আছে 10তম পদ কত 34 হবে, এটিকে আমরা 1 নম্বর সমীকরণ দেই। এরপরে বলেছে 16তম পদ, লিখি a প্লাস 15d ইকুয়াল, তাহলে 16তম 16তম পদ কত 52, এটিকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখি।
ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এটুকু তোমাদের কোনো সমস্যা নাই। চলো এবার আমরা এই পাশে করে ফেলি, এই পাশে বাকি অংশটুকু করি। সেটা হচ্ছে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দুইটা সমীকরণ পেয়ে গিয়েছি আমরা। তাহলে এবার লিখবো যে সমীকরণ সমীকরণ 2 ভাগ 1 করব। 1 2 ভাগ না, এখানে হচ্ছে আমরা এখন বিয়োগ করব। 2 বিয়োগ 1 করি। ওকে, তাহলে 2 এ কি রয়েছে? a প্লাস 15d ইকুয়াল 52, আর একে রয়েছে a প্লাস 9d ইকুয়াল 34। এটা যেহেতু বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের নিচের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এখানে চিহ্নটা চেঞ্জ হয়ে গেল। ওকে, তাহলে এখানে ক্যালকুলেশন করি। এখানে 15 থেকে 9 চলে গেলে কত থাকে? 6d। আর এখানে হচ্ছে তোমার 52 থেকে 34 মাইনাস হয়ে গেলে থাকে হচ্ছে কত? 18। ওকে, এরপরে d এর মানটা বের করে ফেলি। তাহলে 18, 6 কে আমরা সমান চিহ্নে ডানে নিয়ে আসি। তাহলে এর পাশে d এর সাথে গুণ ছিল, এর পাশে হচ্ছে ভাগ হয়ে গেল। ওকে, d ইকুয়াল তাহলে 3 6 18। তাহলে আমরা d এর মান, ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা d এর মানটা বের করে নিলাম। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এই d এর মানটি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। তাহলে লিখি যে সমীকরণ 1 এ d এর মান বসাই। d এর মান বসাই। তাহলে একই কি রয়েছে? এখানে a প্লাস 9 ইনটু d এর জায়গায় d, এখানে d এর জায়গায় তাহলে কি বসাবো? 3 বসাবো। 3 ইকুয়াল 34। এবার এটিকে ক্যালকুলেশন করলে আমার a এর মানটা বের হয়ে যাবে। 3 9 27, 34, বা a ইকুয়াল 34 মাইনাস 27, বা a ইকুয়াল 34 থেকে 27 এটা মাইনাস করলে থাকে হচ্ছে 7। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা d এবং a এর মানটি বের করে ফেলেছি। এখন আসলে পরবর্তীতে আমাদের যে কাজটি করতে হবে সেটি বলেছে যে প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করতে বলেছে। তাহলে সমান্তর ধারার সমষ্টির যে সূত্রটি রয়েছে আমরা এখন সেই সূত্রটি লিখব। চলো সেই সূত্রটি আমরা এখন লিখি। তাহলে আমরা এগুলো মুছে ফেলি। তাহলে আমাদের একটু মনে রাখতে হবে সেটি হচ্ছে আমরা a এর মান বের হয়েছিল কত? a এর মান বের হয়েছিল হচ্ছে 7, আর d এর মান বের হয়েছে 3। এটি একটু আমাদের জেনে রাখতে হবে। আমরা যেহেতু মুছে ফেলছি, পরবর্তীতে আমাদের ওইটি লাগবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন যেহেতু আমাদের সমষ্টি বের করতে হবে তাহলে আমরা জানি সূত্রটি লিখব। আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি। সেই সমষ্টির সূত্রটি কি? সমষ্টির সূত্রটি হচ্ছে n divided 2 into 2a plus n minus 1 into d। এটি হচ্ছে সমষ্টির সূত্র। এখন আমাদের বলেছে যে কি বলেছে এখানে? প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করতে। তাহলে আমরা লিখি যে প্রথম, তাহলে n এর জায়গায় কত হবে? 20। প্রথম 20টি পদের সমষ্টি। ওকে, তাহলে n এর জায়গায় হচ্ছে 20, তাহলে n এর জায়গায় আমরা বসাই দেই। n এর জায়গায় হচ্ছে 20 divided 2 2a plus 20 minus 1 into b। এটাকে ক্যালকুলেশন করলে ভাগ করলে 10 থাকে, আর এখানে হচ্ছে 2a প্লাস এটা মাইনাস করলে হচ্ছে 9।
ওকে শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত আমরা চলে আসলাম। আর আমরা এ এবং ডি এর মান এখানে লাগবে, সেই জন্য আমরা এ এবং ডি এর মানটি আগেই বের করেছি। তাহলে এখানে এখন বসিয়ে দিব 10 ইন্টু 2 ইন্টু এ এর মান বের করেছিলাম, আমি সাইডে লিখে রেখেছিলাম 7 প্লাস 19 ইন্টু ডি এর মান 3 বের হয়েছিল। ওকে, এরপরে হচ্ছে ক্যালকুলেশন করব। 10 ইন্টু এখানে 2 আর 7 গুণ করলে কত হয়, 7 দুগুণী 14 প্লাস এখানে 19 এবং 3 গুণ করলে 3 9 27 7 হাতে 2 3 ওকে 3 আর 2 5 57। ওকে, 10 ইন্টু 14 এবং 57 যদি যোগ করো, 14 এবং 57 যোগ করলে হয় 71। আর 10 এবং 71 গুণ করলে কত হয়, 710। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। দেখো আমাদের অ্যান্সার কিন্তু বের হয়েছে, প্রথম 20টি পদের সমষ্টি 710, 710 এটি বের করতে বলেছিল। তাহলে এটি আমরা অ্যান্সার লিখে দিতে পারি। আমাদের এইটি তো সাইডে লিখে রেখেছিলাম, এটি এখন আর প্রয়োজন নাই। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছো। এরকম এই যে নিয়মটি করালাম, এই নিয়মেই তোমাদের এসএসসি পরীক্ষায় অঙ্কগুলো থাকে। 9.1 এবং 9.2 দুইটি অনুশীলনী মিলিয়ে তোমাদের প্রশ্ন হয়ে থাকে ধারা চ্যাপ্টার থেকে। আশা করি যে তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করার মাধ্যমে এগুলো তোমাদের কাছে খুবই সহজ মনে হবে এবং তোমরা এই অঙ্কগুলো খুব ভালোভাবে শিখতে পারবে এবং পরীক্ষায় আসলে পরীক্ষার খাতায় তোমরা খুব ভালোভাবে ইজিলি নির্ভুলভাবে করে দিয়ে আসতে পারবে। এই করোনাকালীন সময়ে অবশ্যই তোমাদের বাড়িতে বসে তোমাদের পড়াশোনা করতে হবে। প্যান্ডামিক সিচুয়েশনে আসলে সরকার স্কুল যেহেতু বন্ধ রেখেছে, সেহেতু তোমাদের বাড়িতে পড়াশোনা করতে হবে। আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাপোর্ট দিচ্ছি, তোমাদের অঙ্কগুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। অ্যাসাইনমেন্ট চলছে, তোমরা অ্যাসাইনমেন্ট নিজেরা সলভ করবে। আমরা যথাসাধ্য তোমাদের সহযোগিতা করার চেষ্টা করছি অ্যাসাইনমেন্টগুলোর বুঝিয়ে দেওয়ার মধ্য দিয়ে। তো আশা করি যে তোমরা বাড়িতে বসে পড়াশোনা চালিয়ে যাবে, পড়াশোনা থেকে বিমুখ হবে না, বিভিন্ন আড্ডাবাজি অথবা গেমস অথবা ফোন নিয়ে অন্য দিকে সময় নষ্ট করবে না। যতটুকু পসিবল তোমরা অবশ্যই পড়াশোনার মাধ্যমে তোমরা এই সময়টা খুব সুন্দরভাবে কাটাবে। আশা করি যে সামনে আবার ভালো দিন আসবে, আমরা আবার আগের মতো আমরা কাজগুলো করতে পারবো, বিদ্যালয়ে আসতে পারবো, আবার খেলাধুলা করতে পারবে। সেই কামনা করে আজকে ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।